প্রশাসন একটা অংশ তারা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, ওদের তো 5 বছরের ভাড়াটে সিট, কিন্তু এরা তো 60 বছরের চাকরি, সরকারি চাকরি, তো এদেরও চেয়ার চলে যাবে। আমরা আজকের ডেটে বলতে পারি তোটা আর কেউ বুঝতে পারছে তার থেকে বেশি তৃণমূল এবং বিজেপি বুঝতে পারছে যে ধসছে, আর ধসছে বলেই প্রশাসনকে আরো আক্রমণাত্মক ভাবে এবং নিজেদের পোষা দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদেরকে, গুন্ডাদেরকে আরো আক্রমণাত্মক ভাবে এলাকায় তারা ডিপ্লয়েড করছে। সামনে বিধানসভা নির্বাচন, সিপিএম এর গুরুত্বপূর্ণ মুখের মধ্যে তুমি একজন। তোমার কি মনে হয় ভোট ভিত্তিক পর্যালোচনায় সিপিএম এর এই মুহূর্তে অবস্থা কিরকম? মানুষ, আমরা যা কাজ করার সুবাদে নিচে নেমে, আমাদেরকে তো সবাইকে নিচে নেমে কাজ করতে হয়, আমাদের পার্টির স্ট্রাকচারই তাই, আমাদের প্রত্যেককে নিচে নেমে কাজ করতে হয়। এবং আমাদের একদম পার্টির রাজ্য সম্পাদক থেকে আমাদের যারা পার্টির সাধারণ সদস্য, তারা সবাই নিচে নেমেই কাজ করেন, তার মাঝখানে আমরাও পড়ছি। তার সুবাদে আমরা এইটা বলতে পারি যে ভোট ভিত্তিক যা পর্যালোচনা, সেখানে তৃণমূল চরম ভয়ে আছে এবং বিজেপিও তাদের প্রমাদ প্রতিদিন গুনছে। প্রতিদিন তৃণমূলও জানে যে ওর ভোট সরছে, বিজেপিও জানে যে মানুষ তাদেরকে আর ভোট দিচ্ছে না। মানুষ তো প্রথম দিকে তুমি একটা প্রশ্ন করেছিলে যে অনেকটা ভোট বিজেপির দিকে শিফট হয়েছিল, যদিও আমরা এইভাবে ভাবি না বা আমাদের ওই স্কুলিংটাই নেই যে ভোট কারো পৈতৃক সম্পত্তি। মানুষ তৃণমূলের অত্যাচার, তৃণমূলের শাসন, তৃণমূলের গুন্ডারাজ, এর বিরুদ্ধে মানুষ দাঁড়াতে চেয়েছিল। এবং ওই সময়টাতে, যে সময় তুমি কথা বললে যে বিজেপির দিকে, লিডারকেও 64খানা কেস দিয়েছে, ক্যাডারকেও 64খানা কেস দিয়েছে। লিডারকেও এলাকা ছাড়া করে দিয়েছে, ক্যাডারকেও এলাকা ছাড়া করে দিয়েছে, মুক্তাঞ্চল বানিয়েছে। বাকি যারা থেকে গেছে তারা সেই প্রশাসনের কাছে গিয়েও সেই ছাউনিটা পায়নি, সেই ছাতাটা পায়নি, সেই সাপোর্টটা পায়নি। সাপোর্টটা পায়নি বলেই তো আজকের ডেটে পশ্চিমবঙ্গে বিএলআরওকে ব্যবহার করে যে জমির দুর্নীতি চলছে, যা মাথা চাড়া দিয়েছে, এর থেকে তো পরিষ্কার বোঝা যায় যে প্রশাসন একটা অংশ তারা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে এর বিরুদ্ধে যদি দাঁড়াতে চায় তাহলে এদের নিজেদের, ওদের তো 5 বছরের ভাড়াটে সিট রাজনৈতিক দল হিসাবে, কিন্তু এরা তো 60 বছরের চাকরি, সরকারি চাকরি, তো এদেরও চেয়ার চলে যাবে। কোথাও কোথাও তারা এই জায়গাতেও আছে, গোটা পশ্চিমবঙ্গে একদম খনি থেকে শুরু করে নদী, জঙ্গল, জমি, শহরাঞ্চলে বড় বড় বিল্ডিং যারা, যেগুলো প্রমোটাররা বানায়, সেটা গ্রামের দিকে একটা নদী থেকে বালি তুলে দেওয়া, মাটি বিক্রি করে দেওয়া, নদীর গতিপথ চেঞ্জ করে দিচ্ছে, নদীর তীরে বাজার বসিয়ে দিয়েছে। সম্ভব? নদীর তীরে, নদীটা সরু হয়েছে, সেখানে বাজার বসিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাজার বসালো হকাররা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হতে পারে? অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিচ্ছে নদীর তীরে। তাহলে প্রশাসনের একটা অংশ কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে একটি দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে বা দুর্নীতিগ্রস্ত সরকারকে রান করানোর জন্যে যে জায়গাটায় যেতে চাইছে, মানুষ তো আর মানে এটা নয় যে চোখে দেখছে না, মানুষ চোখে দেখছে। তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষ, তুমি বললে যে চলে যাচ্ছিল বিজেপিতে,
আবারও বলছি, আমরা ওই ওই থিওরিতে আমরা যাই না যে ভোট কারো পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, একটা পারসেপশন থাকে, লিডারও নেই এলাকায়, ক্যাডারও নেই, প্রত্যেক দিন যথেচ্ছ খুন হচ্ছে, সব এমপিরা খবরের কাগজ পড়তে গিয়ে বলছে আজকে দুটো মুন্ডু কাটার খবর পেলাম না, আজকে আমার চায়ের আমেজটা ভালো হলো না, এবং সেটা ফলাও করে খবরের কাগজে ছাপলো। মানুষের মনের মধ্যে একটা ভয়কে রেজিস্টার করে দেবার জন্য, শক্ত ভিতে রেজিস্টার করে দেবার জন্য একটা বিরাট চক্রান্ত চলেছে, আজও চলছে। কিন্তু তার বাইরেও মানুষের পেটের খিদে, হাতের কাজ, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের মগজ শেষ কথা বলে। আর শেষ কথা থেকেই মানুষ প্রতিদিন শক্ত যে জায়গাটা ধরতে চাইছে সেটা লাল ঝান্ডা। আর সেটা আমরা আজকের ডেটে বলতে পারি যতটা আর কেউ বুঝতে পারছে তার থেকে বেশি তৃণমূল এবং বিজেপি বুঝতে পারছে যে ধসছে। আর ধসছে বলেই প্রশাসনকে আরো আক্রমণাত্মকভাবে এবং নিজেদের পোষা দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদেরকে, গুন্ডাদেরকে আরো আক্রমণাত্মকভাবে এলাকায় তারা ডিপ্লয়েড করছে এবং মানুষের উপরে তারাই আক্রমণটাকে নামাচ্ছে। তোমার কাছে সিপিএম এর টপ মানে কে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, বিজেপি নাকি তৃণমূল? নীতির ভিত্তিতে ধরতে গেলে আজকের পশ্চিমবঙ্গের দুজনেই, কিন্তু তৃণমূল কংগ্রেস যা গুন্ডারাজ পশ্চিমবঙ্গে শুরু করেছে, সেই গুন্ডারাজকে খতম করার জন্য তৃণমূলকে তো উৎখাত করতেই হবে এবং মানুষ সেটা করবে। এবং বিজেপি প্রতিদিন তৃণমূলের সমস্ত লোকজনদেরকে যেভাবে মাঝ রাস্তায় আধা খেচড়া করে ফাইলগুলোকে ধুলো খাওয়াচ্ছে, তাতে তৃণমূলের ওই বিজেপির প্রতি মানুষের যেটা ছিল যে চলো কেন্দ্রের সরকারে আছে, তৃণমূলকে একটা দেবে আচ্ছাসে, সেখানে তাদের ফুসকা গেরো হয়ে গেছে। ফলত সিপিএম এর হিসাবে যদি নীতির দিক থেকে বলো তাহলে দুজনেই এক জায়গায় আছে। দুজনেই আমাদেরকে একদম আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের কথা বলার জায়গা, আমাদের গণতান্ত্রিক পরিবেশ, আমাদের শিক্ষার পরিবেশ, আমাদের স্বাস্থ্যের অধিকার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, সব কিছুকে। তুমি বলো না, বিজেপির পার্টি দিল্লিতে এবারে এনডিএতে আছে, এর আগে তো দুবার একক সংখ্যাগরিষ্ঠতাই ছিল। নির্মলা সীতারামন যতবার বাজেট পেশ করলো, কোন আক্কেলে এরা পিডিএস সিস্টেম থেকে এবং খাদ্য নিগম থেকে এরা টাকা কাটেলমেন্ট করতে পারে? কোন আক্কেলে? আচ্ছা, গোটা পশ্চিমবঙ্গে যখন, গোটা ভারতবর্ষেই যখন আস্তে আস্তে প্রোডাকশন ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তারা যখন কাজের জায়গাগুলো কমছে, তখন কোন বুদ্ধিতে 100 দিনের কাজের টাকা এরা কমাতে পারে, 100 দিনের কাজকে কমাতে পারে? সেখানে ওরা ডেফিনেটলি ডিফারেন্ট কিছু লজিক দিয়েছে, যে দেশের ডিফেন্স বাজেট আরো বাড়ানো উচিত ছিল, বাড়াতে পারিনি, বা সরকারের কাছে এনাফ ফান্ড নেই ইত্যাদি। আমি কাউন্টার লজিক বলছি, বিজেপিকে রিপ্রেজেন্ট করছি না, আমি ওদের কথা বলছি। তার মানে সরকার এটা ঠিক করছে যে ফান্ড নেই, কম আছে। তা ফান্ড আসবে কি করে? তার ব্লুপ্রিন্ট কি? আমাদের রেল, বিএসএনএল গুলো বেচে দিয়ে? সেটাও তো একটা ফান্ড রেজিং এর লজিক হিসেবেই বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তারপরে তারা আমাদেরই ব্যাংক থেকে আমাদেরই টাকা লোন নেবে, আমাদেরই সম্পত্তি কিনবে, তারপরে লোনের টাকা শোধ করবে না। তারপরে দেশের সরকার বসে নিয়ে তারকে বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো এত টাকা 409 টাকা নিয়েছিলে, তুমি 9 টাকা দিয়ে দাও, 400 টাকাটা মুকুব করে দিলাম। শিল্পপতিদের সরকার। হ্যাঁ, আম্বানি, আদানি, টাটা, বিড়লা, ভারতী টেলিকম, এই 5টা কোম্পানি আজকে গোটা ভারতবর্ষের 20% মালিক সম্পদের। বলছে মুখে, বলবে না। আবারও বলছি, এরা যখন 2018 থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যের ডেটা ঝাঁপ বন্ধ করে রেখেছে, ওরাও ঝাঁপ বন্ধ করে রেখেছে। কেন? ঝাঁপ খুললেই প্যান্ডোরার বক্সের মতন যা তথ্য বেরোবে, তাতে আজকে তোমাকে আমাকে এখানে বসে আমাদেরকে কথা বলতে হবে না। পাড়ার চায়ের দোকানে, আমাদের মাচাতে, তাসের আড্ডাতে, খেলার মাঠে মানুষ ডিসিশন নিয়ে নেবে, আর মানুষ এই ডিসিশন নিচ্ছে। এবং সিপিআইএম এই কাজটাই মাঠে ঘাটে করছে, সিপিআইএম এর কর্মীরা করছে, সিপিআইএম এর নেতৃত্বরা করছে, সিপিআইএম এর সমর্থকরা করছে।
আমি অনেক বড় কথা বললাম। নেতৃত্বরা করছে, কর্মীরা করছে, সিপিআইএম এর সমর্থকরা করছে, এবং তারা শুধুমাত্র নেটে করছে, মাঠে করছে, ঘাটে করছে, দাঁড়িয়ে থাকছে। যারা সরে গেছিল রাজনীতির অলিন্দ থেকে, তারা ফিরে আসছে। রাজনীতি খারাপ যারা এটাও মনে করতো, এবং যারা সরে গেছিল এই সমস্ত জায়গা থেকে, 2011-তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার এসে লাইব্রেরিতে কি খবরের কাগজ পড়বো কি পড়বো না সেখানে সেন্সার করেছিল। ভালোভাবে নিয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যবিত্তরা? এখনো তো বইয়ের লিস্ট দিয়েছে। পশ্চিমবঙ্গের এলিট ক্লাস ভালোভাবে নিয়েছিল? পশ্চিমবঙ্গের মাস্টারমশাইরা, অধ্যাপকরা, সাংবাদিকরা, যারা বিভিন্ন কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত আছে, যাদের অন্তত পক্ষে পেটের ভাতের চিন্তাটা কালকের জন্য করতে হয় না, তারা ভালোভাবে নিয়েছিলেন? স্বৈরাচারী শাসন ব্যবস্থাতে এবং বৈশিষ্ট্যে একটা জিনিস থাকে, তারা ভাবে যে আই এম দ্য বেস্ট। আমি এটা বললাম, কেউ কিছু বলছে না, তার মানে ঠিক আছে। আরে বিরোধীকে তুমি বলতে দিচ্ছ না, তাই তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু তোমাকে কান পাতা দরকার। কান যদি না তুমি পাততে পারছ তো তুমি বিরাট ভুল করছো। সরকারে থেকে যায় 1-2%-এর মধ্যে, সরকারে থেকে যায় 1-2%-এর জন্য, সরকার থেকে চলে যায় 1-2%-এর জন্য। তো বিহারের ভোট আসছে, এরকম তো গোটা দেশের ভোটিং অ্যানালিসিসে তো দেখা যায়। লাস্ট লোকসভা নির্বাচনেও এরকম অনেক সিট ছিল যা বিজেপির বিরুদ্ধে 2000, 1000, 3000 সিটে হেরে গেছে। তাহলে ভোটে, সংসদীয় গণতন্ত্রের পার্সেন্টেজ, ভোটের সংখ্যা, আসন, এসবে অনেকটা হয়ে যায়। কিন্তু তুমি কি পলিসি রান করাতে চাইছো? তুমি কি নীতি রান করাতে চাইছো? তুমি দেশকে কোথায় নিয়ে যেতে চাইছো? তুমি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছো? তুমি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে 8322-এর স্কুলের গেটে তুমি তালা দিয়ে আর 22,000 মদের দোকান খুলে দেওয়া লাইসেন্স বিলি করবে? তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে ভুয়ো নিয়োগপত্র বিলি করবে? বগটুইতে দলের লোক অন্য দলের লোককে, নিজের দলেরই লোককে পুড়িয়ে মেরে দিল, তুমি ভ্যানিটি ব্যাগ থেকে তুমি চেক বার করবে? অধ্যত্ত কোথায় যায়? আচ্ছা, সেদিনকে তোমার দলের লোক তোমার দলকে পুড়িয়ে মারলো, সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের নেতৃত্ব, বীরভূমের নেতা দাঁড়িয়ে বলছে, আচ্ছা তুমি এক কাজ করো, সুচপুরের মতন কেসটা সাজাও। হোয়াট ইজ সুচপুরের মতন কেস মানে? আচ্ছা, মানুষ এগুলো রেজিস্টার করে না? আমরা সংগঠনের রাজনীতিতে এসেছি, আমাদেরকে নেতারা শিখিয়েছেন তোমার দুটো চোখ, লক্ষ কোটি চোখ তোমায় দেখছে। এদেরকে কেউ শেখালো না গো, কেউ শেখালো না। যেদিনকে বগটুইতে ঘটনা ঘটলো তখন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ওখানে পৌঁছে গেলেন সেখানকার নেতৃত্বদেরকে নিয়ে ঘুরপথে। তারপরে গেলেন সরকার, ব্যাগ থেকে বের করে চেক দিয়ে দিল। এই চেক তো দিতে গিয়েছিল আমতাতে আনিসের বাবাকে, যায়নি দিতে? রাত্রিবেলা মরাতে বসে কোন একটা সংবাদ চ্যানেলের একটা লোক বললো আমাকে দিদি পাঠিয়েছে। কোন দিদি গো? না, রিসেন্টলি তো এক আইপিএস অফিসার যিনি এমএলএ হয়েছেন তিনিও চেক দিতে গেছিলেন। হ্যাঁ, আমার ওটা 3 নম্বরে আসবে। দ্বিতীয়ত কি না, আরজি করে সন্দীপ ঘোষকে পার্সোনাল বাউন্সার নিরাপত্তা রক্ষী, তাকে যখন জিজ্ঞেস করছে যে তুমি সন্দীপ ঘোষের, তোমাকে কে এখানে পাঠালো? বললো আমাকে দিদি পাঠিয়েছে। কে দিদি? কে? আর তারপরে তামান্নার মাকে গিয়ে বলছে যে আমি এসেছি, আপনি এটা নিয়ে নিন। অধ্যত্ত শুরু হয়। সেদিনকে তোমার দলের লোককে পুড়িয়ে মারলো, সে কিছু বললো না বললে আমতাতে আর কালীগঞ্জে তুমি মুখের মতন জবাব পাবে না, এটা হয় না।